ট্রেনের দরজা হতে ঠিক মাঝে টিমটিম করে জ্বলছে সোডিয়াম লাইট। হলদেটে রশ্মিতে মীরা উষানের মুখশ্রীর ভাষা পড়ার চেষ্টা করল, তবে সম্ভব হল না তা। হতাশ হয়ে মৃদু শ্বাস ফেলে বহির্ভাগে দৃষ্টি ফেলে আনমনে বলল, লাইফ ইজ নট এ সার্কাস। ইচ্ছে হলে মরে যাওয়া যায় নাকি? আমি অসাবধান বশত পড়ে যেতে নিয়েছিলাম, এতটুকুই। উষান জবাবহীন রইল ফের। মীরা বিরক্ত হল বড্ড। একটু আগে কৌতুকের ছলে কথা বলে এখন মুখশ্রীতে এমন গাম্ভীর্যতা, থমথমে ভাব ফুটিয়ে তোলার মানে কি? উষানকে বোঝা বড় দায়। এই লোক হাসতে হাসতে রেগে যায়, আবার রাগতে গিয়ে হেসে ফেলে। উদ্ভট। দ্বিতীয়বার বার্তা পেশ করে উত্তর না পেয়ে মীরা অপমানিত বোধ করে। ঘাড় বাঁকিয়ে দৃষ্টিপাত উষানের পানে ফেলে ফিরে যেতে নিতেই উষানের কড়া কণ্ঠ তার পদচারণ থমকে দেয়। ডোন্ট মুভ, সামওয়ান ইজ ফলোয়িং, আসো ইউএস। মীরা বিমূঢ়। উষান নেত্র ইশারায় মীরাকে আগের স্থানে ফিরে আসতে বললে সে তাই করল। উষান এগোল সেদিকে। মীরার পাশে দাঁড়িয়ে তার এক হাত আঁকড়ে নিল সন্তপর্ণে। মীরার মুখশ্রীতে ফুটে ওঠা ভীতি দেখে কণ্ঠের খাদ নামিয়ে বলল, ভয় পেও না মীরা, আমি আছি না। আই উইল সেভ ইউ। হাতের বাঁধন শক্ত হল আরেকটু। আমি আছি না বাক্যটিতে থাকা আশ্বাস মীরাকে শান্ত করে দিল তৎক্ষণাৎ। আওর চোখে তাকালো উষানের পানে। তার এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করার প্রবল ইচ্ছে জাগ্রত হয়েছে অন্তঃকরণে। এই মানবের থেকে যতই সে দূরে যাওয়ার পরিকল্পনা করুক না কেন, সেই কিভাবে যেন তারা ক্ষণে ক্ষণে একইভাবে জড়িয়ে যায়। উষানের বাদামি মণি বিশিষ্ট নেত্র যুগলে নম্রতা বিরাজ করছে। মীরার বক্ষস্থল কাঁপুনি দিল। এই নম্র চাহনিই তো মীরাকে প্রথম প্রেমে ফেলেছিল। রাতের ঘুম নির্ঘুম হওয়ার মতো প্রেমে। চশমা ছাড়া কি কিছুই দেখতে পাও না মীরা? উষানের নিচু স্বর। মীরা চশমায় হাত দিল। নিম্ন সুরে বলল, দেখতে পাই কিন্তু ঝাপসা। কেন? উষানের ওষ্ঠাধর দ্বারা ছিটকে আসলো ব্যর্থতার সুর। মীরার করা প্রশ্নে জবাব দিল না। ইশারায় ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল। পদধ্বনির শব্দ শোনা যাচ্ছে, খুব কাছেই হয়তো। উষান চটজলদি নিচু হয়ে ডান পায়ের কাছে গুজে রাখা ধারালো ছুরি বের করল। হলদেটে স্বল্প আলোয় চকচক করছে ছুরিটা। মীরার হাত ছেড়ে দিয়ে হাত উঁচু করে লাল কালো দুটো তার কেটে ফেলল অভ্যস্ত হাতে। সঙ্গে সঙ্গে অন্ধকারের রাজত্ব শুরু হল সেখানটায়। মীরা আতকে উঠে বলল, লাইটের তার কেটে ফেললেন কেন? দরকার ছিল বলে। আসো আমার সাথে। কেবিনে ফিরে যাবেন? উষান মীরার হাত ধরে খালি এক কেবিনের দিকে এগোচ্ছে। পথিমধ্যে জবাব দিল ক্ষীণ সুরে, উহুম। আমাদের জন্য অন্য কাউকে বিপদে ফেলব কেন? আপু অসুস্থ এমনিতেই। আপাতত যেখানে নিয়ে যাচ্ছি চলো। ট্রেনের উত্তর দিকের কেবিনগুলো প্রায় খালি, মানুষজন নেই। মীরার হাত ধরে সেদিকে এগোচ্ছে উষান। সচেতন ষষ্ঠী ইন্দ্রিয় তার জানান দিচ্ছে পিছন থেকে পদধ্বনির শব্দ জোরদার হয়েছে। তার মানে তাদের অনুসরণ করা লোক দুটো এবার দৌড় শুরু করেছে। উষান এক খালি কেবিনে প্রবেশ করে দরজা ভিড়িয়ে রাখল। মীরা উত্তেজিত হয়ে প্রশ্ন করল, দরজা লাগালেন না কেন? যারা আমাদের ফলো করছে তারা যদি এসে পড়ে ভেতরে? উষান হেঁটে এসে আয়েশ করে বসল। কোমরের কাছে গুজে রাখা কালো ধাতব যন্ত্রটি বের করল। আধারের মাঝে হঠাৎ রশ্মির উৎস থেকে মীরার বোধগম্য হল উষানের হাতের যন্ত্রটি পিস্তল। 2-3 সেকেন্ড পর উষান বলল,
আমি তো এটাই চাই। ওরা ভেতরে আসুক, আমার আপ্যায়ন গ্রহণ করুক। মীরা হতভম্ব হয়ে রইল। উষানের কথাগুলো ঠিক তার মাথার ওপর দিয়ে শ্বাস করে উড়ে যাচ্ছে। আসলে কি করতে চাচ্ছে এই লোক? অন্তঃকরণে প্রশ্নের আদান প্রদান কালীন কর্ণকুহরে ভেসে এলো উষানের ভরাট কণ্ঠ। আমার বাম পাশে এসে বসো। ওখানে দাঁড়িয়ে থাকা সেফ না। মীরা ত্রস্ত পায়ে এগোল। উষানের বাম পাশে গিয়ে বসল। তার ভীষণ ভয় করছে। বারংবার অন্তরাল থেকে বার্তা আসছে, অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। মীরা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আসলে কি করতে চাইছেন উষান? উষান ব্যস্ত হাতে পিস্তলে বুলেট চেক করছিল। মীরার ভয়ার্ত কণ্ঠ তাকে এবার থমকে দিল। মেয়েটা ভয় পাচ্ছে? তাহলে তো মুশকিল বেশ। সে তার কার্য সমাপ্ত করতে পারবে না কিছুতেই তাহলে। পিস্তলটা হাতের মুঠোয় রেখে শীতল কণ্ঠে উষান বলে উঠল, মারপিট, রক্ত, এসবে ভয় পাও? রক্তে ফোবিয়া আছে? মীরা নতজানু হয়ে জবাব দিল, উহু নেই। আপনি কি ওদেরকে মারবেন? হু, অবশ্যই। ওদের থেকে কথা বের করতে হবে না? কেন আমাদের ফলো করছে? সোজাসাপটা ভাবে উত্তর দিবে বলে তো মনে হচ্ছে না। মীরা মৌন রইল কিক্ষণ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অতিরিক্ত যখন সে চিন্তিত হয় তখন তার হার্ট ফুটবল হয়ে শ্বাস প্রশ্বাসে ঝামেলা তৈরি করে। মীরা বিচলিত হয়ে বলল, আমার ভীষণ ভয় করছে উষান। হাতের কাজ ফেলে উষান তপ্তশ্বাস ফেলল। তার বোধগম্য হয়েছিল বহু আগেই মীরা ভয় পাচ্ছে। হাতের ধারালো ছুরিটাকে পায়ে গুজে নিয়ে উষান মীরার দিকে কাত হয়ে বসল। প্রথমবারের মতো স্বেচ্ছায় মীরার গালে আদুরে উষ্ণ হাত স্থাপন করল। নম্র কণ্ঠে বলল, কেন ভয় পাচ্ছ মীরা? আমি আছি না? আমার ওপর তোমার ভরসা নেই? আমি ঠিক তোমায় আগলে রাখব। কিছু হবে না তোমার। হতে দিব না। বুঝেছ? শান্ত হও এবার। এমন ভয় পেলে চলে নাকি? আমার পাশে থাকলে দুনিয়ার কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে দিব না মীরা। মীরা চোখ তুলে তাকালো না উষানের দিকে। তার হঠাৎই ভীষণ লজ্জা করছে। উষানের আকস্মিক স্পর্শ তার বক্ষস্থলে উথাল পাতাল ঝড় তুলেছে। ইচ্ছে করছে এ লহমায় কোথাও লুকিয়ে পড়তে। নির্মেদ গাল দুটোর লাল আভা লুকাতে চেয়েও পারল না মীরা। রাস রাস অনুভূতিগুলো হানা দিল মন গহীনে। ইস, কি ভয়ানক অনুভূতির ক্ষণ! প্রেমিকের আদরে স্পর্শ বুঝি এমনই মারাত্মক ভয়ঙ্কর? হাত পা হিম হয়ে আসছে তার। বারংবার কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে উষানের আশ্বাস ভরা কণ্ঠ এবং সেই মন মাতানো চমৎকার কথাগুলো। আচ্ছা, কি মিশেছিল কথাগুলোয়? মাদকতা? অবশ্যই। মাদকতার সাগরে মাখো মাখো ছিল নিশ্চয়ই এই কথাগুলো। নয়তো মীরাকে বর্তমান পরিস্থিতি থেকে মাদকতা গ্রাস করবে কেন? নিজেকে সামলে কোনোমতে মীরা বলল, আমি ঠিক আছি। নিজেকে সামলাতে পারব। উষান স্বস্তির শ্বাস ফেলে মীরার গাল থেকে হাত সরাল। আদুরে ভাবে আলতো করে গাল টেনে দিয়ে বলল, গুড গার্ল। উষান আচানক খেয়াল করল মীরার মুখশ্রীতে উপচে পড়া লজ্জার রেশ। শ্যামবর্ণের গাল দুটো টকটকে লাল, গোলাপি আভায় সেজে উঠেছে যেন। নেত্রজোড়া স্পষ্টত জানান দিচ্ছে তাদের ভীষণ লজ্জা পাওয়ার কথা। মীরার লাজুক রূপে দৃষ্টি দিয়ে উষান ঠোঁট চেপে হাসল। শেষে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার বলো তো? এমনভাবে লজ্জা পাচ্ছ কেন? তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? তুমি বাসর ঘরে বসে আছো।
সিনিয়র সিটিজেন তোমায় দুষ্টু দুষ্টু উপদেশ দিচ্ছে আর তুমি লজ্জায় মিনিটে মিনিটে চুপসে যাচ্ছ। কিন্তু ম্যাম, আমি তো এমন দুষ্টু কথা বলিনি। এমন লজ্জা পাওয়ার কারণটা যদি বলতেন। মীরার গাল দুটো রক্তিম হয়ে উঠল, ফের লজ্জায় লাল নীল হয়ে সে অন্যদিকে তাকাল। অন্তরালে উষানকে আচ্ছা মতন কয়েকটা বকা ছুড়ে দিল। উষান চোখে হাসল এবার। ওষ্ঠাধর তার স্থির। মীরা মনে মনে প্রার্থনা করল যেন এই পরিস্থিতি থেকে দ্রুত তাকে মুক্তি দেওয়া হয়। ইস, কি বিব্রতকর অবস্থা! নেত্র যুগল বন্ধ করে মীরা শান্ত হল। এমন লজ্জা পাওয়ার কোনো মানে হয় না। তেজ নিয়ে পরিশেষে বলল, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমি অবশ্যই লজ্জা পাচ্ছি না। আমার ঠান্ডা লাগছিল, তাই গাল হয়তো লাল হয়ে আছে। মীরার উদ্ভট অযৌক্তিক উত্তর শ্রবণ করে উষান গলায় শব্দ করে হাসল। হাস্যরত অবস্থাতেই বলল, আচ্ছা তাই ম্যাডাম। উষান হুট করে হাসি থামিয়ে সচেতন হল। বিড়াল পায়ে হেঁটে আসা মানুষ দুটোর মৃদু শব্দ কর্ণপাত হল। হাতে পিস্তলটা তুলে নিয়ে কায়দা করে একপাশে দাঁড়াল। মীরার হাত টেনে দাঁড় করিয়ে নিজের কাছে আনল। মীরার কোমর এক হাত রেখে মৃদু কণ্ঠে বলল, একদম চুপ মীরা, শব্দ করো না কোনো। ওরা এসে গেছে। মীরা তটস্থ হল। আধারের মাঝে দেখল দুটো বলিষ্ঠ দেহ কেবিনে ঢুকছে, উঁচু করে রাখা হাতে পিস্তল। মীরা চিন্তায় পড়ল বেশ। এই বলিষ্ঠ দেহী দুজন পুরুষকে উষান সামলাবে কি করে? মীরাকে চমকে দিয়ে উষান এক অদ্ভুত কর্ম করে বসল। ট্রেন টানেলে প্রবেশ করতেই অন্ধকারে বিনা শব্দে উষান এগোল লোক দুটোর দিকে। তারপর কি হলো কিছু দেখতে পারল না মীরা। 2 মিনিট পর উষানের উপস্থিতি ফের নিজের সন্নিকটে আবিষ্কার করল। ট্রেন টানেল থেকে বের হতেই মীরা দেখল বলিষ্ঠ দেহের এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। দ্বিতীয় লোকটা বিস্ময়কর দৃষ্টিতে দেখছে তাকে। উষান এবার ছুটল সেদিকে। পিছন থেকে দ্বিতীয় লোকটার ভোকাল কর্ড চেপে ধরে দুহাত পিছনে মুড়িয়ে ধরল। পিছন থেকেই লাথি মারল সজোরে লোকটার গুপ্ত স্থানে। ব্যথায় চেঁচিয়ে উঠে লোকটা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটার মাথার চুলের একাংশ শক্ত করে মুঠোয় নিয়ে চোয়াল বরাবর ঘুষি মারে উষান। ক্ষীণ রশ্মিতে মীরার দর্শন হল লোকটার ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। ব্যথাতুর আর্তনাদ জড়ানো কণ্ঠে লোকটি বলল, তুমি আমার ভাইয়ের সাথে কি করেছ? ড্রাগ পুশ করেছি। উষান ছেলেটার চিবুক ধরে মাথা কাত করে দিল। উত্তর দিল না। ব্যথায় কুকিয়ে উঠে চক্ষু জোড়া বন্ধ করে নিল ছেলেটা। উষান তেজি কণ্ঠে বলল, নাম কি তোর? কে পাঠিয়েছে তোকে? জলদি বল। আমাকে ছাড়ো। বলতে পারবো না আমি। নিষেধ আছে। উষান ধারালো ছুরিটা বের করে ছেলেটার পায়ে ঢুকিয়ে দিল। শেষে কঠিন গলায় বলল, এখন বলবি নাকি তোর হৃৎপিণ্ডে ঢোকাবো এবার? বলছি বলছি। আমি রায়ান। আর যাকে তুমি ড্রাগ দিয়েছ ও আমার ছোট ভাই রাহিন। আমরা যশোর থেকে এসেছি। আমাদের দুজনকে এরিক ইহরাম পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। এরিক ইহরাম? এই ব্যক্তিকে চেনে উষান। তুর্সির স্বামী সে। এই কয়েকদিনে উষান অনেকটা তথ্য জোগাড় করেছে তুর্সি সম্বন্ধে। এরিক কেন তাকে মারতে চাইছে তাও জানে সে। বিরক্ত হল উষান। রায়ানকে ছেড়ে দিয়ে হাতের রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করল। রায়ান তখন ব্যথায় ছটফট করতে ব্যস্ত। কারণ তাকে ছেড়ে দেওয়ার পূর্বে উষান সজোরে আঘাত করেছে তার ফুটবল স্থানে।
উষান বিরক্তিমাখা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নেই। পেছনে থেকে সর্বদা আঘাত করার চেষ্টা করে। কাপুরুষ একটা। মীরা তখনও থম মেরে দাঁড়িয়ে, দৃষ্টি অন্যত্রে। এসব দেখার ক্ষমতা তার নেই। বমি পায়, হাঁসফাঁস করে, শ্বাস নিতে কষ্ট হয়। উষান এগোলো মীরার দিকে। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, ঠিক আছো তুমি? মীরা ফিরে তাকাল। বলল, হু। এদের দুজনকে কি করবেন? উষান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মেরে ফেলব। ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ভালো হবে না? শূন্য কেবিনে ছটফট করছে মীরা। বারংবার দৃষ্টি ফেলছে সম্মুখে। মৃদু শব্দ কর্ণপাত হলেই অন্তঃকরণ নড়েচড়ে উঠে এই বলে উঠল, সে আসছে। কিন্তু কোথায়? সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই আধা ঘণ্টা যাবৎ। মীরা আগত ক্রন্দন ঠোঁট কামড়ে রুখে নেয়। মাত্রাতিরিক্ত চিন্তায় ললাটে উৎপত্তি ঘটেছে বলিরেখার। শান্ত, স্থির মস্তিষ্কের নিউরন বর্তমানে অস্থিতিশীল। পা দুটো কম্পমান। হাত জোড়া কম্পমানশূন্য, তবে হিম হয়ে পাথর। মীরা নেত্রযুগল বন্ধ করল। ফিসফিসিয়ে বলল, আমাকে এভাবে চিন্তায় ফেলে উধাও হয়ে ভালো করেননি আপনি। একদমই ভালো করেননি। রায়ানের দুই হাত বেঁধে রেখে উষান ধমকে ধামকে মীরাকে এসে কেবিনে রেখে যায়। পথিমধ্যে মীরা নিষেধ করছিল বারংবার না যেতে এভাবে একা। কিন্তু জেদি, একরোখা উষান তার কথা শুনলে তো। বাহির থেকে মীরাকে লক করে রেখে সেই যে গেছে। আধা ঘণ্টা পার হল, উষান লাপাত্তা। মীরার মনে কু ডাকছে, লোকটা ঠিক আছে তো? সুস্থ রূপে আছে তো? পদধ্বনির জোরদার শব্দ। মীরা উঠে দাঁড়াল। কেবিনের দরজা খুলে এবার তার কাঙ্ক্ষিত ব্যক্তি দর্শন দিল। উষানের হাতে তার ফোন। ব্যস্ত হাতে টাইপিং করতে করতে প্রবেশ করল। সিটে বসে ক্লান্তি নিয়ে বলল, পানি দাও তো মীরা। গলা শুকিয়ে গেছে। মীরা দ্রুত পায়ে ব্যাগের নিকট এগোল। পানির বোতল নিয়ে ফিরে আসার পর উষানের নিকট এগিয়ে দিয়ে উষানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল কোথাও আঘাত লেগেছে কিনা। শেষে উষানের গলার কাছে শার্টে লেপ্টে থাকা রক্তিম তরল পদার্থ দর্শন করে শিউরে উঠল মীরা। বেশ খানিকটা রক্ত বের হয়েছে আঘাতপ্রাপ্ত স্থান হতে। তার শার্টের সিক্ত অংশ দেখে মীরা জের বুঝতে পারল। আতঙ্কিত হয়ে আকস্মাৎ সে বসল উষানের পাশে। দ্বিধা ফেলে হাত দিল উষানের ঘাড়ে। বিচলিত কণ্ঠে বলল, এখানে আঘাত পেলেন কি করে? রক্ত বের হচ্ছে তো অনেক। মীরার হঠাৎ হামলে পড়াতে উষান চমকে বিষম খেল। পানি নাক দিয়ে উঠে গিয়েছে। কাশতে শুরু করলে হুঁশে ফিরে মীরা। ইতস্তত বোধ করে বলল, সরি, সরি। উষান স্বাভাবিক হয়ে বক্ষস্থলের মাঝে হাত দিয়ে শ্বাস টানল। গভীর, দীপ্ত নেত্রে দৃষ্টি দিয়ে বলল, এভাবে শার্টের কলার ধরে টান দিলে কেন মেয়ে? দেখছ না পানি খাচ্ছি? বললাম তো সরি। আপনার কাঁধে রক্ত দেখে, মানে আপনার কাঁধে আঘাত কিভাবে পেলেন? বললেন না তো। উষান বিরক্তি সহিত নাকমুখ কুঁচকে নিল। জবাব দিল ক্ষীণ সুরে, এলেন। ঘাটতারা একটা। সেন্সে এসেই ছুরি দিয়ে আঘাত করে বসল। ওইটার হাত ভেঙে এসেছি। আঘাত তেমন গুরুতর না, এমনিই ঠিক হয়ে যাবে। মীরা মৌন। ফের নিজের স্থান থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগের কাছে গেল। হাতে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে বসল উষানের পাশে। দ্বিধা নিয়ে বলল, রক্ত তো এখনো পড়ছে। আমি ড্রেসিং করে দিচ্ছি। প্লিজ না করবেন না।
না করলে আমি শুনব না। উষান ঘোর অনিচ্ছা প্রকাশ করল। মীরার তাতে ভাবান্তর নেই। সে ইতিমধ্যে নিজের কাজে তুমুল ব্যস্ত হয়ে পড়েছে। বিনা স্পর্শে ড্রেসিং করছে ক্ষতস্থান। উষান উঠে যেতে নিলেও উঠল না। রক্ত পরিষ্কার আবশ্যক। এভাবে রক্তক্ষরণ হলে বাহিরে যাবে কি করে? ট্রেনে আরও মানুষজন রয়েছে। মুঠোফোনে দৃষ্টি ফেলে পিছনে পিঠ হেলিয়ে দেয় উষান। তপ্তশ্বাস ফেলে বলে উঠল, ফার্স্ট এইড বক্স এখানে? এইটা নিয়েই ঘোরাঘুরি করো নাকি? উহু, তবে লং জার্নিতে ক্যারি করি। দরকার পড়ে অনেক সময়, যেমন এখন পড়ল। মীরার কাট একটু অন্যমনস্ক প্রত্যুত্তর। উষান তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো জাস্ট এক্সকিউজ। দরকারটা আসল পড়ে তো তোমার। বাচ্চা মানুষ তুমি। হাঁটতে চলতে ধোপাদপ পড়ে গিয়ে আঘাত পাও। মীরা রুষ্ট চাহনি নিক্ষেপ করল। তবে কণ্ঠনালী দ্বারা একটা শব্দও উচ্চারণ করল না। এখন কিছু বলা মানেই বিপদ, মহা বিপদ। এমনিতে উষানের কাঁধের ক্ষতটা মোটামুটি গভীর। অদূর থেকে ক্ষতের গভীরতা বোঝা যায় অতটা, কিন্তু কাছে এসে দেখলে উপলব্ধি করতে পারবে ক্ষতের পরিমাপ। মীরার হাত কাঁপছে প্রবল। নেত্রপল্লব ঘন ঘন পল্লব ফেলছে। বক্ষ পিঞ্জর হু হু করে উঠল তার। লোকটার নিশ্চয়ই ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নেত্রকোনায় উপস্থিত অশ্রুকণা পল্লব ঝাপটে বিতাড়িত করল মীরা। এখন কিছু বলবে না সে। বললে যদি একরোখা লোকটা উঠে চলে যায়, তাহলে তো ইনফেকশন হয়ে যাওয়া আশঙ্কা আছে। মীরার নির্লিপ্ততা উষানের পছন্দ হল না। মীরাকে রাগাতে না পারলে কেন যেন তার মনে শান্তি মিলে না। উষান চুপ রইল কয়েক সেকেন্ড। অতঃপর ভরাট কণ্ঠে বলল, রায়ান, রাহিনের সাথে তোমাকেও ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব ভাবছি। ওয়াটছে, তুমি তো তখন মরতেই চাচ্ছিলে। ব্যান্ডেজ করা শেষ মীরার। উষানের কথা শ্রবণ করে তার হাত দুটো থমকে গেল প্রায়। বিস্ময়কর দৃষ্টি দিয়ে বলল, মানে? ওদের দুজনকে কে কি সত্যিই ট্রেন থেকে ফেলে দিবেন? গলায় শব্দ করে হাসল উষান, যেন কৌতুক শুনেছে। বড্ড বিরক্ত হল সে। মেয়েটা এত বোকা কেন? উষানের হাসির মাধ্যমে মীরা বুঝে গেল সে ভুল প্রশ্ন করেছে। নিজেকে আবারও উষানের কাছে বোকা প্রমাণিত করেছে। উঠে দাঁড়িয়ে সামনের সিটে গিয়ে বসল মীরা। রুদ্ধশ্বাস পরিস্থিতি। লজ্জা লাগছে তার। সংকোচ পায়ে ঠেলে বহু চেষ্টায় বলল, রুহি, উমাইশা আপু, তীব্র, দিগন্ত ভাইয়া তারা কোথায়? রুহি আর আপু তো এই কেবিনেই ছিল। আমি আসার পর তো আর দেখলাম না এখানে। তীব্র, দিগন্ত রায়ান রাহিনের সাথে। রুহি আর আপুকে একটা সেফ কেবিনে সরিয়ে নিয়েছি। অহ, আমি ওদের কাছে যেতে পারি? সকাল হওয়ার আগে কেবিন থেকে বের হওয়া যাবে না। ঘুমিয়ে পড়ো। বাহিরে গার্ড পাহারা দিবে। চিন্তার কিছু নেই। আমি এখনই চলে যাব। মীরার ভীষণ বলতে ইচ্ছে করল, আপনি একটু থাকুন উষান। আমার এতদিনের নির্ঘুমতা একটা দিনে একটু ভিন্ন হোক। প্রশান্তির ঘুম আসুক। বলা হল না। মীরা শুয়ে পড়তেই উষান বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা শুরু করল সে। বৃষ্টিস্নাত প্রভাত। সকাল হতেই ঝুম বৃষ্টির তাণ্ডব লীলা শুরু হয়েছে। ট্রেন থামবে আর আধা ঘন্টা পর, অথচ বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই।
মীরা চিন্তায় পড়ে গেল। বৃষ্টিতে ভিজলে উষানের জ্বর আসে প্রচণ্ড। 1 সপ্তাহ ধরে সেই জ্বর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে তার। এটা সম্পর্কে অবগত সে। মূলত এই কারণেই চিন্তিত মীরা। পরক্ষণেই সিটে মাথা এলিয়ে নেত্রজোড়া বন্ধ করে জোরাল শ্বাস ফেলল। নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, কুল ডাউন মীরা। উষান ডাজেন্ট লাভ ইউ। তাকে নিয়ে এতটা চিন্তিত হওয়ার মানেই হয় না। দরজায় করাঘাত পড়ল। সচেতন হল মীরা। 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করল রুহি। দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো জান? আমার কতটা চিন্তা হইছে তোমার জন্য জানো? মীরা তপ্তশ্বাস ছেড়ে বলল, ঠিক আছি আমি। ছাড়, দূরে গিয়ে বসো। রুহি মীরাকে ছেড়ে তার পাশ ঘেঁষে বসল। মীরার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত ফেলে পর্যবেক্ষণ করল কিছু। শেষে সন্দিহান গলায় বলল, ঠিক আছিস? দিব এক থাপ্পড়। চেহারার এই অবস্থা কেন? কি নিয়ে চিন্তা করতেছিস? হতাশ দৃষ্টিতে তাকালো মীরা। রুহি তার মন অবস্থা সর্বক্ষণ বুঝে ফেলে ভাষায় প্রকাশ না করলেও সে চাইছিল তার বর্তমান অবস্থা অন্তর্লীন থাকুক। বৃষ্টি পড়ছে রুহি। তো উষানের বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। মীরার মিনমিনে সুর। রুহি রাখতে গিয়েও পারল না। নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করল। মলিন কণ্ঠে বলল, তুই তুই উষান ভাইরে কি ভুলতে পারবি না মীরা? মানে এটা কি পসিবল না? উষান ভাই তোকে ভালোবাসে না মীরা। দূরে থাক তার থেকে। যে তোর মূল্য বোঝে না অযথা সেই লোকের পিছে পড়ে থেকে কি লাভ বল? আমি তোকে উষান ভাইয়ের থেকেও ভালো কাউকে এনে দিব জান। মন খারাপ করে না। মীরা অন্যত্রে দৃষ্টিপাত ছুড়ল। আপনমনে স্বগতোক্তি করল, আমার কাউকে চাই না রুহি। কাউকে না। কেউ আমার উষানের মতো হতে পারবে না। কখনো না। আপা উঠো আপা। তোমার বর এসেছে। বাবা বলেছে তোমাকে বিয়ে দিয়ে দিবে। তাই বর নিয়ে এসেছে। মায়ানের চঞ্চল কণ্ঠস্বর। মীরার ধ্যান নেই। ও প্রচণ্ড ঘুমকাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়ার খোঁজ থাকে না। মায়ান হতাশ হল। এভাবে ডাকলে তার আপা কিছুতেই উঠবে না জানে সে। এদিকে মাহদি তাকে দায়িত্ব দিয়ে গিয়েছে মীরাকে ঘুম থেকে উঠানোর জন্য। ছোট্ট হলেও মায়ান দায়িত্বে হেলাফেলা করে না কখনো। মায়ান বিছানা থেকে নামল। বেড সাইড টেবিল হতে পানি ভর্তি গ্লাস হাতে নিল সে। গ্লাসের সবটুকু পানি ঢেলে দিল মীরার মুখশ্রীতে। বেজায় বিরক্তি নিয়ে চক্ষু জোড়া উন্মুক্ত করল এবার মীরা। সঙ্গে সঙ্গে মায়ান লাফিয়ে উঠে হাতে তালি দিল। হৃষ্টচিত্তে বলল, আপা উঠেছে, আপা উঠেছে। মীরা গর্জে উঠে বলল, এক থাপ্পড় লাগাবো বেয়াদব ছেলে। এভাবে পানি ঢাললি কেন? বাবা তোমার জন্য বর এনেছে আপা। মীরা বিস্ফোরিত চোখে তাকাল। বাবা তাহলে সত্যিই পাত্রপক্ষ নিয়ে হাজির হয়েছে? চট্টগ্রাম আসার পূর্বে মাহদি বারংবার বিয়ের কথা বলছিল। মীরা বিশেষ পাত্তা দেয়নি। নাও করেনি বাবাকে। সেই সাধ্য নেই তার। মাহদিকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসা মীরা। বাবার ইচ্ছেতে না বলার কাবিল তার নেই। আজ ভোরে ফিরেছে নিজের বাসায় মীরা। উষান, তীব্র, উমাইশা, দিগন্ত। তারা 4 জন গিয়েছে উষানের দাদু বাড়ি। মীরা ধাতস্থ করল নিজেকে। জিজ্ঞেস করল, রুহি কই? ওকে ডেকে নিয়ে আয় তো মায়ান।
আর বাবা কি সত্যিই পাত্রপক্ষ নিয়ে এসেছে? মায়ান চমকাল। পাত্রপক্ষ শব্দটা তার অভিধানে নতুন। ঠোঁট উল্টে প্রশ্ন করল, পাত্রপক্ষ মানে কি আপু? গাধা ছেলে একটা, যা এখান থেকে, রুহিকে ডেকে নিয়ে আয়। মীরার ধমক শুনে রুমের বাহিরে ছুট লাগাল মায়ান। কিতক্ষণের মাঝেই রুহিকে ঠেলে ঠুলে এনে মীরার রুমে প্রবেশ করিয়ে আবার সে ছুটে গেল। আপার সামনে থাকা যাবে না, আপা এখন ক্ষেপে আছে। মায়ানের যাওয়ার প্রতি দৃষ্টি দিয়ে মীরা উঁচু স্বরে বলল, আস্তে যা মায়ান, পড়ে যাবি তো। রুহি এসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মীরার পাশে শুয়ে পড়ল। মীরার গা থেকে কম্বল টেনে নিজেকে মুড়িয়ে বলল, কি হয়েছে? ডাকলি কেন? বাবা কি সত্যিই পাত্রপক্ষ হাজির করেছে? হাজির করেছে মানে কি? বিয়ের কথাও পাকা করে ফেলেছে মনে হয়। পাত্রপক্ষ আগেই দেখেছে তোকে, আজ শুধু সচোখে দেখতে এসেছে। তোর জামাইটা বোকা বোকা টাইপ, তোর সাথে মানাবে না। আবার জানস বোকাটা কি করে? ব্যবসা। মানে এই লোক কেমনে যে ব্যবসা করতেছে বুঝলাম না। মীরা থম মেরে বসে। এদিকে রুহি পাত্রের ইতিহাস খুলে বসেছে। এ টু জেড সবকিছুই বলছে। মীরার ধ্যান নেই সেদিকে, সে ভাবছে অন্য কিছু। আচানক বলে উঠল, বিয়েটা ভাঙতে হবে রুহি। উশান ভাইয়ের জন্য ভাঙতে চাচ্ছিস বিয়ে? না, নিজের জন্য। মানে? মীরা দম নিল লম্বা করে। বলল, লাস্ট সেমিস্টার তো শেষই, মাস্টার্স কমপ্লিট করব আমি যশোরে গিয়ে। প্রস্তুতি নেয়া শেষ। আমি যশোরে যেতে চাই রুহি। আম্মুর সাথে কতস্ত স্মৃতি আমার যশোরে রয়েছে। চট্টগ্রাম তো অল্প কয়েকদিন যাবৎ থাকি। আগে আম্মুর সাথে যশোরে থাকতাম। ওখানে গিয়েই আমি ভালো থাকব, মায়ের স্মৃতির সাথে। আমিও তাইলে ওখানে মাস্টার্স করব। ওকে, তোকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা যাস, আগে বাবাকে ম্যানেজ করতে হবে। আমি এত জলদি বিয়ে করতে চাই না, কিছুদিন নিজের মতো থাকব। মেন্টালি প্রিপারেশন দরকার না বিয়ের? মীরা তৈরি হলো খুব জলদি। শাড়ি পরার ফাঁকে ফাঁকে রুহি তার মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর পোশরা এঁকে দিল। মেয়েটাকে ধমকেও দমাতে পারল না মীরা। শেষে ব্যর্থ হয়ে নিজের কাজে মনোযোগী হল। নীরবতা পালন করা মায়ান হুট করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে আপা। একদম টিভিতে থাকা নায়িকাগুলোর মতো সুন্দর। সত্যি বলছি। রুহি, মীরা চোখে হাসল। রুহি এগিয়ে এসে মায়ানের মাথায় আদুরেভাবে হাত বুলিয়ে দিল। মায়ান তাকালো মীরার প্রতি। বোনের মলিন চেহারা দেখে বড্ড মন খারাপ হল তার। আশ্বাস ভরা কণ্ঠে বলল, আপা তোমার কি মন খারাপ? মন খারাপ করো না, তোমার শাশুড়ি খুব ভালো, রিনা খানের মতো না। তোমাকে খুব ভালোবাসবে দেখো। রুহি গলায় শব্দ করে হাসল। মীরার ওষ্ঠাধর স্থির তখন, ললাটে সূক্ষ্ম ভাঁজ। রুহি কোনোমতে হাসি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এই ফাজিলের হাড্ডি, হঠাৎ করে তুই শাশুড়ি টানলি কেন? আরে জানো না, বিয়ের আগে তো মেয়েরা খুব চিন্তায় থাকে তাদের শাশুড়ি রিনা খানের মতো দজ্জাল হবে কিনা তা নিয়ে। আমাকে তোহা ফুপি বলেছে। মীরা রুষ্ট কণ্ঠে শুধাল, এই তোহা ফুপিও অদ্ভুত এক মানুষ, যার তার কাছে উদ্ভট কথা বলে বসে। তুই একদম তার কাছে যাবি না মায়ান। আচ্ছা আপা, চলো এখন।
বাবা ডাকে তোমাকে। বেজায় বিরক্তি নিয়ে মীরা পুতুলের মতো নড়চড়বিহীন বসে ১.৫ ঘণ্টা যাবৎ অপেক্ষায় আছে সে কখন তাকে আর পাত্রকে একা কথা বলতে দেয়া হবে এবং সেই ফাঁকে সে বিয়েটা ভেঙে দিবে। মীরা ভেবেছিল বাবা পাত্রপক্ষ আসার পূর্বে কিছু হলেও বলবে, কিন্তু না। এখানে মাহদি তার অনুমতি ছাড়া বিয়ের তারিখ অবধি ঠিক করে ফেলেছে। মীরা হাঁসফাঁস করে। টানা বসে থাকতে থাকতে পিঠ ব্যথা করছে তার। মীরার সম্মুখে বসে পাত্র। পাত্রের নাম আহনাফ। লোকটা বারংবার ভূমি হতে চোখ তুলে মীরাকে লাজুল চোখে পরখ করছে। মীরার বিতৃষ্ণা তৈরি হয় অন্তঃকরণে। তেলে চোপচোপ করা চুলগুলো কানের পিঠে গুজে দেয়ার বাহানায় আহনাফ আবারও তাকালো মীরার পানে। রুহির কথা অনেকটা সঠিক। লোকটা সহজ সরল ধরনের। অবশেষে বহুল অপেক্ষার অবসান ঘটে। মাহদি কথার মাঝে ফোড়ন কেটে বলে, আমার মেয়েটা একটু চুপচাপ ধরনের। বাহিরের মানুষের সাথে একদমই কথা বলে না। আপনজনের মাঝে আবার ও এক্সট্রোভার্ট। আপনারা কিছু মনে করবেন না ওর চুপচাপ থাকাতে। আস্তে আস্তে মানিয়ে নিবে। এখন আহনাফের সাথে একটু একান্তে কথা বলুক। আহনাফের বাবা মা দুজনই সায় জানায়। মীরা ছোট্ট করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তখনই তাকে চমকে দিয়ে উপস্থিত আলোচনা কেন্দ্রে আগমন ঘটে উষানের। দরজা দিয়ে বেশ ভাবসাব নিয়ে দারুণভাবে হেঁটে ঢুকছে। মীরা চমকাল। উষানের বেশভূষা তাকে একটুখানির জন্য অন্যমনস্ক করে দিল। নিজেকে সামলায় মীরা। উষান হেঁটে এসে দাঁড়াল মাহদির নিকট। ম্লান হেসে বলল, কেমন আছেন আঙ্কেল? মাহদি মিষ্টি করে হাসলেন। নম্র কণ্ঠে বললেন, এই তো আলহামদুলিল্লাহ বাবা। তোমার কি অবস্থা? একদম ঠিক সময়ে এসেছ। কয়েকজন এর সাথে পরিচয় করাবো তোমাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদের সাথে? মীরার হবু বরের পরিবার। এদিকে এসো কথা বলো। মীরা সূক্ষ্ম নজরে তাকাল। না। কোনো পরিবর্তন দেখল না সে উষানের মুখশ্রীতে। বরঞ্চ উষানের মুখশ্রীতে উচ্ছ্বসিত আভাস প্রকাশ পাচ্ছে। মীরা মনে নিজেকেই গালি দিল কয়েকটা। এই লোকের থেকে কিছু আশা করাই পাপ। উষান একে একে সকলের সাথে কথা বলে আহনাফের সাথে কথা বলায় মশগুল হল। মীরার কেন যেন মনে হল উষান একটু বেশিই খুশি। এই মানবের ওষ্ঠাধর কোণে হাসি বেশিক্ষণ লেগে থাকে না। কিন্তু এখন দেখো, হাসি যেন অধর হতে সরছেই না। কিয়ত বাদে আহনাফকে নিজের রুমে নিয়ে আসল। আহনাফ পুরো রুম দেখে হাসি দিয়ে বলল, এটা আপনার রুম? বাহ, বেশ গোছালো তো। মীরা অন্তঃকরণে কথা বিন্যস্ত করে সাজিয়ে নিল। দম নিয়ে বলল, আহনাফ সাহেব, আপনাকে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। মনোযোগ দিয়ে শুনবেন। জি বলুন। আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না। ইচ্ছুক নই। এমন নয় যে আপনাকে আমার পছন্দ হয়নি। এখানে পছন্দ অপছন্দের ব্যাপার না। আমি মাস্টার্স করতে যশোরে যাব। আপনি ব্যবসা করেন এই শহরে। নিজের ব্যবসা ফেলে নিশ্চয়ই আমার সাথে অন্য শহরে গিয়ে থাকতে পারবেন না। এবং এটা আমি চাচ্ছিও না। আপনি বিয়েটা কোনো একটা কারণ দেখিয়ে ভেঙে দিন প্লিজ। রিকোয়েস্ট করছি আপনার কাছে। আমি বলতে পারবে না। বাবা কষ্ট পাবেন যা আমি চাই না। বাবা আমাকে বাহিরেও পড়তে যেতে দিবেন না, তাই সরাসরি স্কলারশিপের ব্যাপারটা আমি তাকে খুলেও বলতে পারছি না। আমি বিয়ে ভেঙে দিলে আমি কোনোমতে ম্যানেজ করতাম সবকিছু। গড়গড় করে বলে লম্বা নিঃশ্বাস টানল মীরা। আহনাফের বিমূঢ় দৃষ্টি।
মলিন কণ্ঠে বলল, কিন্তু আমি যে আপনাকে খুব পছন্দ করে ফেলেছি মীরা। আমার আপনাকে চাই। আমি আপনাকে সুখে রাখব অনেক। আপনার পড়াশোনার ব্যাপারটাও আমি দেখব। প্লিজ বিয়েটা ভাঙতে বলবেন না। পছন্দের ব্যক্তিকে যে কাছে রাখতেই হবে এটা কোনো কথা না। পছন্দের মানুষগুলোর সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত না বলুন? আমায় যদি আপনি বিয়ে করেন তাহলে আমি সুখী হব না মন থেকে। কারণটা জানতে চাইবেন না প্লিজ। বিয়েটা আমি করতে চাচ্ছি না। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে বলল, বিয়েটা আমি ভেঙে দিব মীরা। ভালো থাকবেন। অতঃপর পদধ্বনির শব্দগুলো মিলিয়ে গেল অনিলে। তারপর আগের মতো নিস্তব্ধতা। মীরা রেলিংয়ে হাত রেখে বাহিরে তাকাল। মিষ্টি দুপুর। নেই রোদের কোনো উত্তাপ। চারিদিকে সতেজতা বিরাজমান। মীরা প্রকৃতিতে ডুব দেওয়ার পূর্বে তীক্ষ্ণ শব্দে শ্রবণ করে ভ্রু কুঁচকে নিল। নিশ্চয়ই শব্দ করে পা ফেলে মায়ান আসছে। পিছন ফিরল মীরা। মায়ান নয়, উষান এসেছে। উষান হেলেদুলে মীরার নিকটবর্তী পৌঁছে বলল, বিয়ে করছো ভালো কথা, কিন্তু এই বলদকেই কেন? লোকটাকে আস্ত এক আহাম্মক লাগল। মীরা ফুঁসে উঠে বলল, আমার যাকে ইচ্ছে তাকে বিয়ে করব। আপনার কি তাতে? আমার কিছুই না। তো এখানে কি করছেন? উষান বহির্ভাগে দৃষ্টি ফেলল। বলল, উমাইশা আপুকে নিয়ে বাহিরে যাচ্ছি আমরা। পাহাড়ে উঠব। আপু বলল তোমাকে নিয়ে যেতে। যাবে? শক্ত খোলস ফেলে নম্র হল মীরা। কিতক্ষণ বাদে বলল, যাব। শুধু আপু বলেছে তাই। উষান বাঁকা চোখে মীরার প্রতি নজর দিয়ে বলে উঠল, চেঞ্জ করে আসো তাহলে। যেমন পেতনি সেজেছ, জংলি মানবদের মতো পোশাক পরেছ। দেখা যাবে তোমাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করতেই জঙ্গলের পশুপাখি ভয় জ্ঞান হারাবে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই এমন গুরুতর অপরাধমূলক কাজ হতে দিতে পারি না। মীরা চটে গেল ভীষণ। রাগের বশে উষানের রোমশ হাতে খামচি দিয়ে বসল। উষান আর্তনাদ করে অস্ফুটস্বরে বলল, ও আল্লাহ! মীরা এটা কি করলে? উল্টোপাল্টা কথা বললে খামচি দিব এবার আপনার গালে। উষান হাত ধরে কঠিন দৃষ্টিতে তাকাল। মীরা তাচ্ছিল্যের হাসি দেয় তা দেখে। উষানের আহত হাত দেখে তার প্রথমবার কোনরূপ খারাপ লাগা কাজ করছে না, বরং প্রশান্তির উৎপত্তি হয়েছে। বদ লোকটার এটাই প্রাপ্য। তখন সবেমাত্র দুপুরবেলা। শুভ্র রঙে রাঙায়িত অন্তরিক্ষ। ধূসর বর্ণের পুঞ্জ পুঞ্জ মেঘ উড়ে বেড়াচ্ছে অম্বর জুড়ে। অনিলে বুনো ফুলের সুবাস। গাঢ় সবুজ পাতাগুলো থেকে চুইয়ে চুইয়ে পড়ছে বর্ষণের স্নিগ্ধ পানি। ভূমি হতে ভেসে আসছে বর্ষণ সিক্ত মাদকতার ন্যায় সুমিষ্ট ঘ্রাণ। হিমনল। শীত শীত আবহাওয়া। বসন্তের প্রথম বর্ষণ আজ বর্ষিত হয়েছে মেদিনীতে। কৃষ্ণচূড়া ফুলে পানি জমে রয়েছে বিন্দু বিন্দু। মেঘের আড়াল হতে সূর্য কিরণ নিক্ষেপ করল মেদিনীতে। তৎক্ষণাৎ ঝলমলে রূপে রূপান্তর হল চারিপাশ। বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে সূর্যের কিরণ এসে আছড়ে পড়ে চকচক করে উঠল। হঠাৎ রোদ্দুরের আগমনে খুশিতে গদগদ রুহি। মন বিষণ্ণ ছিল তার এতক্ষণ অম্বরের মেঘলাটে রূপ দেখে। ভীষণ মনোযোগ সহকারে সে এবার ব্যস্ত হল জঙ্গলের নাম না জানা পুষ্পের দল দর্শন করতে। রুহির পাশেই মীরা। বর্ষণ সিক্ত ভূমিতে লম্বা পা ফেলে জামা উঁচু করে হাঁটছে যেন কাদা না লেগে যায়। জামাকাপড় নোংরা হলে তার গা গুলিয়ে আসে।
উমাইশা মীরার এক হাত চেপে ধরে হাঁটছে। দীর্ঘ শ্বাস টেনে উপভোগ করছে অনিলে বহমান মিষ্টি ঘ্রাণ। মেয়ে তিনটের পেছনে অলস ভঙ্গিতে হাঁটছে তীব্র, দিগন্ত। তীব্র দুই পকেটে হাত ঢুকিয়ে হেলেদুলে হেঁটে সামনে এগোচ্ছে। দিগন্ত শীষ বাজিয়ে তার প্রিয় গানের সুর তোলার আপ্রাণ চেষ্টা করছে। এবং সবশেষে উষান সেই দাম্ভিকতা নিয়ে সবার সামনে বকের মতো লম্বা কদম ফেলে হাঁটছে। হাতে তার ধারালো ছুরি। সামনে গাছপালার কোনো লম্বা ডাল এসে পড়লে তা কেটে ফেলে পিছনের মানুষ পাঁচজনের সুবিধা, শান্তি মতন আসার পথ করে দিচ্ছে। উষান বাদে বাকি সবার অগোচরে আসছে দুইজন গার্ড। উষানের আদেশে সবার নিরাপত্তা জোরদার করছে গার্ড দুজন। আরও কিছু দূর যেতেই হাঁপিয়ে উঠল রুহি। পা দুটো তার ব্যথায় টনটন করছে। দাঁড়িয়ে পড়ল সে। ক্লান্তি নিয়ে বলল, আরও কত হাঁটতে হবে উষান ভাইয়া? উষান পদচারণ বহাল রাখল। তারই মাঝে ঘাড় কাত করে পিছন ফিরে প্রত্যুত্তর করল, আরেকটু দূর। রুহি হাঁটা শুরু করল। নিজের দুই গালে তার দুইটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে সজোরে। কেন যে জেদ করেছিল সিঁড়ি দিয়ে যাবে না। পাকা সিঁড়ি দিয়ে গেলে এতটা কষ্ট হয়তো অনুভূত হতো না। রুহি, মীরা, উমাইশা এই তিনজন জেদ ধরেছিল সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠবে না। জঙ্গলের আঁকাবাঁকা মাটির রাস্তা দিয়েই চলবে ওপরে। ছেলেরা বারবার বুঝিয়েছিল তাদের ওভাবে গেলে অনেক কষ্ট হবে, কিন্তু মেয়ে তিনজন নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে উষানরা জঙ্গল দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুহি মীরার গা ঘেঁষে দাঁড়াল। ফিসফিস করে বলল, বেইব, আমাকে একটু কোলে নিবা প্লিজ। খুব পা ব্যথা করতেছে। আমাকে এখন কোলে নিলে আমি তোমাকে আসার পথে কোলে তুলে উড়ে উড়ে আসব। কাটাকাটি। রুহির বেয়াক্কেল কথায় মীরা খেপাটে দৃষ্টিতে তাকাল। রুহি আমতা আমতা করে চটজলদি মীরার থেকে দূরে সরে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে মীরা জবাব দেয়, নতুন একটা রিলেশন করলেই পারতি। বয়ফ্রেন্ডকে নিয়ে আসলে তোকে কোলে তুলে নাচতে নাচতে পাহাড়ে চড়ত। রুহি দুঃখী দুঃখী চেহারা বানিয়ে শুধাল, ধুরো, আবার মনে করাইলি আমি এখন সিঙ্গেল। জার্নিটাই আমার এখন বাজে যাবে। হাঁটতো, আমাকে হুহুতাশ করতে দে। আমি সিঙ্গেল। ইয়া আল্লাহ, এসব মানা যায়? মীরা ঠোঁট টিপে হাসল। সাথে উমাইশাও। দুই বান্ধবীর মিষ্টি আলাপ তার কর্ণকুহরে এসে পৌঁছেছে। অতঃপর প্রায় ২০ মিনিট পর সবাই এসে পৌঁছাল পাহাড়ের ওপর। মনোমুগ্ধকর দৃশ্য। আহাজারি করা রুহি থমকে গেল প্রায়। সকলের রাশ রাশ ক্লান্তি মিটে গেল নিমিষেই। সবুজের সমারোহ চারিপাশে। নিশ্চুপ, নিস্তব্ধ প্রকৃতি। ডান পাশে ঝর্ণা। সেখান থেকে পানি পড়ার মিষ্টি শব্দ কর্ণকুহরে এসে পৌঁছতেই ঝংকার তুলছে। রিনরিনে সুর। হিম হিম আবহাওয়া। গা জুড়ানো সতেজ ঘ্রাণ। অদূরে সমুদ্রের জলরাশি। অন্তরিক্ষে বহাল ধূসর মেঘের দলের অস্থির আনাগোনা। পুষ্পরাজের সুমিষ্টতা। পাখির কিচিরমিচির শব্দ। সব মিলিয়ে অন্তঃকরণ শীতল করার মতো পরিবেশ। মীরা নিশ্চিন্তে চারপাশে নজর বুলাচ্ছে। রুহি বিভিন্ন এঙ্গেলে সেলফি তুলছে। তীব্র, দিগন্ত, উমাইশা এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে। উষান সবার সামনে। বুক ভরে প্রাণবন্ত শ্বাস নিচ্ছে। এক একজন এক একভাবে পাহাড়ে সৌন্দর্য বিলাসে ব্যস্ত। জাগতিক ধ্যান নেই কারো মাঝেই। ডুবে আছে সকলে প্রকৃতির চমৎকার সৌন্দর্যের মাঝে। মীরা, উমাইশা আপু আসো না ছবি তুলি।
রুহির উচ্চ স্বর। মীরা, উমাইশা এগোল। তীব্র, দিগন্ত সহ সকলেই বেশ কয়েকটা ছবি তুলল। ফটোগ্রাফিতে যুক্ত হল না শুধুমাত্র উষান। সে নিজের মতো আশপাশ দেখতে ব্যস্ত। সকলে বারংবার বলেও কাজ হয়নি। মীরা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, হুহ, ঢং যত তার। ইচ্ছে তো করে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিই। প্রায় 3 ঘন্টার মতো পাহাড়ের ওপর কাটিয়ে নিচে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করল সবাই। এখন বিকেল। দ্রুত নিচে গিয়ে লোকালয়ে ফিরতে হবে। সানহের প্রহর নামলে সমস্যা। সবাই আস্তে ধীরে নামতে শুরু করল। উষান বরাবরের মতোই সামনে। পথিমধ্যে আসতেই বিপত্তি সৃষ্টি হয় মীরার ক্ষেত্রে। পায়ে কাটা ঢুকেছে তার। গোলাপের কাটা। গোলাপ গাছের শুকনো ডালে পা পড়েছে ভুলবশত। ব্যথায় মৃদু চেঁচিয়ে মীরা আর্তনাদ করে উঠল। তবে আর্তনাদের শব্দ করল অতীব মৃদু মাত্রায়, যেন কেউ শুনতে না পায়। রক্তাক্ত পা নিয়ে সেভাবেই হাঁটা শুরু করে মীরা। তবে কিয়ৎ দূর যেতেই রুহি তার আঘাতপ্রাপ্ত স্থান দেখে ফেলে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠে রুহি তৎক্ষণাৎ, ওহ আল্লাহ! মীরা, তোর পা থেকে তো রক্ত পড়ছে অনেক। আঘাত পেলি কি করে? সকলের তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল মীরার পায়ে। শুধু উষান বাদে। তার পদচারণ থেমেছে বইকি, তবে তার সম্পূর্ণ দৃষ্টিপাত বহির্ভাগে নিবন্ধ। উমাইশা চিন্তিত কণ্ঠে বলল, মীরা, এ হাল কি করে হল? বেশি যন্ত্রণা হচ্ছে তাই না? মীরা ব্যথা, যন্ত্রণা দমন করে প্রত্যুত্তর করল, না আপু, তেমন একটা ব্যথা হচ্ছে না। চলো আমরা সামনে এগোই। তীব্র এবার ফোড়ন কেটে বলল, তোমার পা থেকে যেই পরিমাণে রক্ত বের হচ্ছে মীরা, আর তুমি বলছো যন্ত্রণা হচ্ছে না? এভাবে তো হাঁটা যাবে না। রক্ত পড়া বন্ধ করতে হবে। দরকার নেই ভাইয়া, এমনিতেই বন্ধ হয়ে যাবে রক্তক্ষরণ। মীরার কথায় কর্ণপাত করল না উপস্থিত কেউই। সকলে ব্যস্ত হল পায়ের ক্ষত স্থান হতে রক্ত পড়া কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে। দিগন্ত কিছুক্ষণ ভেবে উষানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, স্যার, আপনার কাছে ওয়ান টাইম ব্যান্ডেজ আছে না? আপাতত এটা দিয়ে রক্ত পড়া আটকে রাখা যেতে পারে। বাম পকেটে হাত ঢুকিয়ে উষান কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ এগিয়ে দিল রুহির দিকে। রুহি ব্যান্ডেজ মীরার পায়ে লাগিয়ে শেষে নিজের ওড়নার শেষাংশ ছিঁড়ে পায়ে বেঁধে দেয়। উঠে দাঁড়িয়ে মীরার কাঁধ জড়িয়ে ধরে বলে, ব্যথা মনে হয় বেশি করছে তাই না? মীরার নেত্র যুগলের শুভ্র অংশ রক্তিম প্রায়। ব্যথায় নিঃশ্বাস আটকে আসছে। সামান্য একটা কাটার সূচালো আঘাতে এত তীব্র যন্ত্রণা কেন হচ্ছে? বোধগম্য হল না তার। জঙ্গলের গাছপালা, বিষ থাকলেও থাকতে পারে। পা যেন অবশ প্রায়। মুখশ্রী যন্ত্রণার প্রভাবে নীলচে হয়েছে। উমাইশা উদ্বেগ নিয়ে বলল, ইস মীরা, তোমার অবস্থা তো খুব খারাপ হচ্ছে। হাঁটতে পারবে? মীরা হার মানল। কঠিন তার খোলস থেকে বেরিয়ে আসল যন্ত্রণা প্রকাশ করল। আর্তনাদ জড়ানো কণ্ঠে বলল, মনে হয় না আপু, খুব ব্যথা করছে। উষান কোলে নিক তবে? তোমার অস্বস্তি হবে ভীষণ। এতক্ষণ মৌনতা বজায় রাখা উষান তাচ্ছিল্যের সুরে বলল, হা, কোলে ওঠার ছল। এতটুকু কাটায় কেউ এতটা ফুরবল হয়ে পড়ে? আত্মসম্মান বড়ই অদ্ভুত এক জিনিস। আত্মসম্মানে কেউ আঘাত হানলে মানুষ তাকে খুন করার অবধি চিন্তা করে, এমনকি করেও ফেলে। মীরা নম্রতা হলেও তার আত্মসম্মানবোধ প্রবল। প্রণয়,
দুর্বলতা, প্রিয় প্রেমিক পুরুষ সবকিছু মুহূর্তেই ভুলে গেল মীরা। উষানের মাত্র বলা কথা তার মস্তিষ্কে অনলের উৎপত্তি ঘটিয়েছে। পায়ের যন্ত্রণা দূরে ঠেলে সে লম্বা কদম ফেলে এগোল। হাত উঁচু করে পরাপর দুটো থাপ্পড় লাগালো উষানের গালে। রুষ্ট চাহনি, আখি দুটো রাগের প্রকোপে এখন রক্তিম। উপস্থিত সকলে হতভম্ব হলেও নিশ্চুপ। থাপ্পড় দেয়ার যথোপযুক্ত কারণ আছে। তীব্র বিড়বিড় করে শুধালো, একদম ঠিক করেছে। বেয়াদবটাকে আরও 4-5টা থাপ্পড় মারা উচিত ছিল। দিগন্ত এমন পরিস্থিতিতেও ঠোঁট চেপে হাসল। বলল, আস্তে বলুন স্যার। উষান স্যার শুনলে আপনার খবর আছে। নারী হাতের প্রথম চর। আশ্চর্যজনক বিষয়, উষান চর খাওয়ার পর মুচকি হেসেছে। মীরা ভরকাল না, তেজি কণ্ঠে বলল, আজ শুধু আমি বলে হয়তো দুটো চর দিয়েছি। অন্য কোনো মেয়ে হলে আপনার গলা চেপে ধরত। কি ভাবেন নিজেকে? আপনার কোলে ওঠার জন্য আমি দাপাতে দাপাতে মরে যাচ্ছি? পা দুটো আমার শরীর থেকে আলাদা হয়ে গেলেও আমি কখনো কোনো পরপুরুষের কোলে উঠতাম না। আর রইল এতটুকু কাটা না, কাটাটাকে আপনার পায়ে ঢুকাই। বিষধর কাটার যন্ত্রণা কেমন হয় উপভোগ করুন। মীরা কিতক্ষণ চুপ রইল। দীর্ঘ করে দুবার শ্বাস টেনে পিছন ফিরে পদচারণ শুরু করল গহীন জঙ্গলে। উমাইশা আতকে উঠে বলল, মেয়েটা ওদিকে কই যাচ্ছে? আর উষান তুই? ছি, এত খারাপ তোর চিন্তাভাবনা? তুই আদৌ কি আমার ভাই? উষান চটজলদি বলল, আমি মীরাকে নিয়ে আসছি। তীব্র, তুই ওদের নিয়ে চলে যা। সন্ধ্যা হয়ে আসছে, এখানে থাকা সেফ না। বিন্দুমাত্র দেরি না করে উষান ছুটল মীরার পিছে। মীরার ধ্যান ধারণা নেই চারপাশের। সে অশ্রুকণা আটকে রেখে প্রাণপণে ছুটছে সামনে। উষানও একই তালে ছুটছে। দুইজনের মধ্যে কারোরই খেয়াল নেই তারা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে গহীন জঙ্গলে। গহীন হতে গহীনে প্রবেশ করছে। মীরা আটকে রাখা অশ্রুকণা ছেড়ে দেয়। নির্মেদ গাল বেয়ে গড়িয়ে পড়ে তারা। উষান এক নিকৃষ্ট মানব। সবথেকে বাজে লোক সে। পিছন ছুটে আসা উষান আপনমনে আওড়াল, এতভাবে অপমানিত করার পরও তোমার চোখে নিজের জন্য ভালোবাসা কেন দেখতে হয় আমার মীরা? কবে তুমি আমায় ঘৃণা করবে? কবে? নিজেকে সর্বোচ্চ আশ্বস্ত করার পর মীরা দৌড়ানো বন্ধ করে দেয়। দুই হাত দিয়ে গালে জমে থাকা পানিটুকু মুছে ফেলে খেয়াল করে আশেপাশে। খানিক বাদে সে উপলব্ধি করে কতটা গহীন জঙ্গলে এসে পড়েছে। গা শিরশির করে উঠল তার। উষান আসল মীরা থেমে যাওয়ার কিয়ংদশ পর। চমকি উঠে মীরা। চটে যায় ফের। রুষ্ট কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন? আমার পিছু কেন নিয়েছেন? আমায় একা পেয়ে সুযোগ নিতে চাচ্ছিলেন? উষান মীরার ইঙ্গিত বুঝল, তবুও রাগল না। বরং সে অতীব শান্ত। শীতল কণ্ঠে বলল, আই অ্যাম সরি মীরা, এক্সট্রিমলি সরি এগেইন। মাত্রাতিরিক্ত বলে ফেলেছি। ট্রাস্ট মি মীরা। মন থেকে কথাগুলো বলতে চাইনি। মীরা সম্মুখে দৃষ্টিপাত ফেলল। উষান যে কথাগুলো মন থেকে বলেনি জানে সে। উষান চাইছে সে তাকে ঘৃণা করুক। সেদিন বেকনিতে উষানের গান শুনে যাওয়ার পর সেদিনও কঠোর অপমান করেছিল এই লোক। আজও তাই। মীরাকে দূরে সরানোর ফন্দি। একটুখানি মনোযোগ দিয়ে ভেবে এটাই আবিষ্কার করেছে সে। মীরা কঠিন হল। এই ব্যক্তি তার মাত্রাতিরিক্ত ভালোবাসা ডিজার্ভ করে না। কিছুতেই না।
মীরা আর উষানের প্রতি দুর্বলতা প্রকাশ করবে না। স্বগতোক্তি করল মীরা। হাঁটা ধরল সামনে, অজানা গন্তব্যে। উষান পেছনে থেকে চেঁচিয়ে বলল, ওদিকে নয়, এদিকে আসো মীরা। এদিকে পাহাড়ের ওপর কিছু ঘরবাড়ি আছে, এখানে আজ রাতটা থাকা যাবে। মীরা মাত্র খেয়াল করল মেদিনীতে সানহের আগমন ঘটেছে। আপত্তি করল না সে। একা একা এই জঙ্গলে কোথায় ঘুরে বেড়াবে? চট্টগ্রাম তার জন্মস্থান হলেও এখানকার কিছু তেমনভাবে রপ্ত করতে পারেনি মীরা। থাকতই বা এখানে কতদিন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ বাবার কাছে থেকে আবার চলে যেত ফুপির বাসায়। ওখানে থেকেই পড়াশোনা করত। তাছাড়া এখন ফিরে যাওয়া সম্ভব না। আধার নামলে জঙ্গলে চলাফেরা বিপজ্জনক। উষানের ব্যস্ত পদচারণ। গার্ডদেরও সে পাঠিয়ে দিয়েছে তীব্রদের সাথে। সামনেই কাঠ দিয়ে তৈরি একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি দেখেছে উষান। সেদিকেই আপাতত তার যাত্রা। যদি রাতটা থাকা যায়। মীরার গলা শুকিয়ে চৌচির। তৃষার দুর্বলতা, তার ওপর পায়ের জখম। নাজেহাল অবস্থা মীরার। দ্রুত হাঁটা ধরল সে। উষান সেই কুঁড়ে ঘরটার সামনে এসে দরজায় করাঘাত দিয়ে বলল, কেউ আছেন? মিনিট খানেক পর প্রবীণ এক লোক বেরিয়ে আসল। সঙ্গে পিছন আসলো 2 নারী। তাদের দুজনের মধ্যে একজন কিশোরী, আরেকজন মধ্যবয়সী নারী। প্রবীণ লোকটা উষান, মীরাকে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করে বলল, কারা আপনারা? চাচা, একটু সাহায্য প্রয়োজন। পাহাড়ে উঠেছিলাম আমরা 2 কিন্তু সন্ধ্যা নামাতে আর বাসায় ফিরতে পারিনি। একটু যদি আজকের রাতটা আশ্রয় দিতেন। তোমরা 2 কি হও? ভাই বোন। মীরার করা প্রত্যুত্তর। উষান চমকাল। তবে চমকের রেশ কেটে গেল মুহূর্তেই। মীরা তাহলে তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। এটাই তো তার চাওয়া ছিল। কিন্তু কি অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে যে অন্তঃকরণে। প্রবীণ লোকটার নাম হাশেম। তার স্ত্রী রোজি আর তার মেয়ে পাখি। তাদের নিকট বিনীত অনুরোধ করে বহু কষ্টে রাতটা থাকার অনুমতি পেল 2। শুরুতে যতটা তিক্ত ব্যবহার করেছিল হাশেম আর রোজা, লহমায় তাদের তিক্ততা উধাও। আপ্যায়নে ব্যস্ত হল তারা। উষান, মীরা ভরকে গিয়েছিল একটু, তবে তা ক্ষণমাত্র। চট্টগ্রামের লোকজন আপ্যায়ন প্রেমী। তারা তা জানে। রাতের আহারে খাদ্য হিসেবে দেয়া হল সামুদ্রিক মাছ এবং সবজি। কলা পাতায় খেতে দেয়া হয়েছে 2জনকে। উষান, মীরা স্বাচ্ছন্দ্যে খাবার শেষ করল। রাতের আহারের পর তাদের 2জনকে একই রুম থাকতে দেয়া হবে। কক্ষে ছিল 2টো চকি। মীরা খাওয়া শেষে বাহিরের মাচায় বসে আকাশ দেখছিল। তখনই তার ফের ভয়ঙ্কর তৃষ্ণা জাগ্রত হয়। উঠে দাঁড়িয়ে রান্নাঘরে এসে কলসি থেকে পানি ঢেলে খেয়ে তৃপ্তি পায় সে। তবে পানির স্বাদটা ছিল ভীষণ অদ্ভুত। বিশেষ পাত্তা দিল না তাতে মীরা। উফ শিট! মীরা, এটা কি করলে? এইটা পানি না, ভাং, মদ বিশেষ। মীরা পিছন তাকাল। উষান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে। ভ্রুকুটি এক করল সে। আকস্মিক মনে হল তার চারিপাশ সহ পুরো পৃথিবী ঘুরছে। সামনে থাকা দাঁড়িয়ে থাকা উষানও। মীরা ছুটে গেল। উষানের হাত শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলল, আপনি এভাবে ঘুরছেন কেন? থামুন। উষানের মাথায় হাত। নিশ্চিত প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকাল সে। মীরা তখন উষানের পায়ে ভর দিয়ে উষানের চুল মুঠো করে ধরেছে।
অস্ফুট স্বরে আর্তনাদ করে উষান বলল, ইয়া আল্লাহ! মীরা চুল ছাড়ো। মাবুদ, এই মেয়েকে এখন আমি সামলাবো কি করে? চলবে।